আসসালামু আলাইকুম, আমি রাজাউল আর কারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। একজন ছাত্র অর্থাৎ যারা কমার্স অর্থাৎ যারা ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করতেছেন, তো তাদের জন্য এই জাবেদা চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকেই মূলত সব অঙ্ক শুরু হয়। ওই চ্যাপ্টারটা আমাদের করতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে চ্যাপ্টারটা করতে হবে। ওই চ্যাপ্টার যদি না পারো তাহলে অন্য যে আমাদের চ্যাপ্টারগুলো থাকে সেগুলো সহজে পাওয়া যায় না। তো অবশ্যই আমাদের এই চ্যাপ্টারটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো আমি এখানে লিখছি, দেখো, জাবেদা বা জার্নাল, যাকে হিসাবের প্রাথমিক বই বা সহকারী বই বলা হয়, ঠিক আছে? জাবেদাকে কি বলা হয় বলতো? হিসাবের প্রাথমিক বই বা সহকারী বই। তো ঘটনা, এই জাবেদাটা এখানে লিখছি ঘটনা চিহ্নিত করার পর, দেখো, ঘটনা চিহ্নিত করার পর আর্থিক লেনদেন সমূহকে প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করে লিপিবদ্ধ করাকে জাবেদা বলা হয়। তো জাবেদা জিনিসটা কি? ঘটনা, আমাদের যখন ঘটনাগুলো ঘটে, কোনোটা আর্থিক, কোনোটা যে সকল ঘটনা আর্থিক ঘটনা, ঠিক আছে? কিছু কিছু ওই ঘটনা ঘটে যেগুলো নাকি লেনদেন নয়, আবার কিছু কিছু ঘটনা আছে লেনদেন, যেগুলো লেনদেন, যেগুলো শুধুমাত্র যেগুলো লেনদেন সেগুলো কি বলে, কি লিখছি যে ঘটনা চিহ্নিত করার পর আর্থিক লেনদেন সমূহ, শুধুমাত্র আর্থিকগুলো, এখানে অনার্থিকগুলো আর আর্থিক লেনদেন সমূহকে প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করে লিপিবদ্ধ করাকে কি বলা হয় বলতো? জাবেদা বলা হয়। তো আমাদের দুটা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। তো ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষ নির্ণয় করে যে বইতে প্রাথমিকভাবে আমরা লিপিবদ্ধ করা হয় সেটাকে আমরা জাবেদা বলি। লেনদেনের প্রকৃত অনুযায়ী যে শ্রেণী জাবেদা প্রয়োজন ওই শ্রেণীতে লিপিবদ্ধ করতে হবে, ঠিক আছে? কারণ লেনদেন জিনিসটা হচ্ছে অনেক ধরনের লেনদেন ঘটে, ঠিক আছে? তো লেনদেনগুলো একটা বইয়ের মধ্যে সবকিছু লেখা সম্ভব না, সেজন্য লেনদেন প্রকৃতি বা ধরন অনুযায়ী কোন ধরনের লেনদেন সেটা সেই বইতে লিপিবদ্ধ করতে হবে, যা পরবর্তীতে হিসাবের পাকা বই মানে খতিয়ান। তো হিসাবের পাকা বই হচ্ছে এই খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। তো যা পরবর্তীতে হিসাবের পাকা বই খতিয়ানে লিপিবদ্ধ করা হয়। জাবেদাকে হিসাবের প্রাথমিক বা সহকারী বই বলা হয়। একটু আগে বলছি, জাবেদা তৈরি করা বাধ্যতামূলক নয়, ঠিক আছে? জাবেদা তৈরি করতে পারে না, একটা হিসাব রক্ষক জাবেদা না তৈরি করেও এই খতিয়ান করতে পারে, ঠিক আছে? তবে সেই শুধুমাত্র হিসাবের শুদ্ধতা যাচাই করার জন্য বা ভুল ত্রুটি উদ্ঘাটন করার জন্য জাবেদাটা তৈরি করা হয়। শুধুমাত্র হিসাব তৈরি করার সুবিধার্থে এই জাবেদা তৈরি করা হয়, ঠিক আছে? তো জাবেদা তৈরি করা বাধ্যতামূলক নয়, কিন্তু হিসাবের সুবিধার্থে আমাদের এই জাবেদাটা তৈরি করতে হয়। এখন হিসাব জাবেদা তৈরি করা বাধ্যতামূলক নাই বলে যে তোমাকে শিখতে হবে না তা না, কিন্তু জাবেদাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবসা শিক্ষা স্টুডেন্টদের জন্য। তাই জাবেদাকে অবশ্যই তোমাকে জানতে হবে। তো জাবেদার গুরুত্ব, জাবেদা কি দেখো, জাবেদার গুরুত্ব তোমাদের বইয়ে আছে। তো আমি আবার বলি, এখানে একটা লিখছি ফার্স্টে লেনদেন লিপিবদ্ধকরণ। জাবেদা যখন লেনদেনটা হয় তখন ফার্স্টে আমরা জাবেদা লিপিবদ্ধ করি। 2, লেনদেনের মোট সংখ্যা পরিমাণ জানা যায়। তো জাবেদার মাধ্যমে কি জানা যায় বলতো? লেনদেনের মোট সংখ্যা, একটা মাসে কতটা লেনদেন ঘটছে সেই পরিমাণটা জানা যায় এবং টাকার পরিমাণটাও জানা যায়, ঠিক আছে? দ্বৈত সত্তার প্রয়োগ, এখানে দুটো পক্ষ হয়, একটা ডেবিট পক্ষ এবং একটা ক্রেডিট পক্ষ, দ্বৈত সত্তার প্রয়োগ করা যায়। লেনদেনের ব্যাখ্যা, জাবেদাতে প্রতিটা লেনদেনের ব্যাখ্যা দেওয়া হয়, লেনদেনটা কেন ঘটছে, ঠিক আছে? ভুল ত্রুটি হ্রাস, জাবেদার ফলে ভুল ত্রুটিগুলো হ্রাস করা যায়, ঠিক আছে? তো ভবিষ্যৎ সূত্র, পরবর্তীতে আমাদের যখন আমরা ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হয় কোম্পানি, তখন এই জাবেদার মাধ্যমে ভবিষ্যতে তোমার এটা কি কি বলা হয়, দলিল পত্র হিসেবে কাজ করে। পাকা বইয়ের সহায়ক, অর্থাৎ পাকা বই বলতে এখানে কি বোঝানো হয়েছে বলতো? এই খতিয়ানের সহায়ক বইকে বলা হয় জাবেদা, ঠিক আছে? খতিয়ানের সহায়ক বইকে বলা হয় এই জাবেদা, ঠিক আছে? তো আসো জাবেদার শ্রেণীবিভাগ, পরবর্তী টপিকটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জাবেদার শ্রেণীবিভাগ। জাবেদা মূলত 2 প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে, আবার প্রকৃত জাবেদাকে 4-5 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? আমরা একটু আলোচনা করি। বিশেষ জাবেদা 2 প্রকার। জাবেদা প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো আমি এখানে ফার্স্টে বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করছি। তো দেখো, বিশেষ জাবেদা 6 প্রকার। বিশেষ জাবেদা কয় প্রকার বলতো? 6 প্রকার। তাহলে কি সেটা ক্রয় জাবেদা। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন যত ধরনের পণ্য বাকিতে ক্রয় করবে, যত ধরনের পণ্য, নট স্থায়ী সম্পত্তি বা কোনো ধরনের সম্পত্তি না, শুধুমাত্র পণ্য, জাস্ট বাকিতে
মানে যত ধরনের পণ্য বাকিতে ক্রয় করা হবে তার জন্য যে জাবাদা দিতে হবে সেটাকে বলা হয় ক্রয় জাবাদা। আমি এখানে লিখছি ব্যবসার সকল বাকিতে পণ্য ক্রয়কৃত লেনদেনের লিপিবদ্ধ হয় ক্রয় জাবাদায়। তাহলে সকল বাকিতে যে পণ্যগুলো ক্রয় করা হবে সেটা হবে আমাদের ক্রয় জাবাদা। যেমন ধরো ওই সোহানের নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে বাকিতে, এটা কিন্তু জাবেদা লিপিবদ্ধ ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হবে। কিন্তু যদি বলা হয় বাকিতে আসবাবপত্র ক্রয়, সেটা লিপিবদ্ধ হবে না। কারণ কি, এই বাকির তুমি সম্পত্তি কিনছো, এটা কিন্তু সম্পত্তিটা কিন্তু পণ্য না। আসবাবপত্র এক ধরনের সম্পত্তি, এটা কিন্তু পণ্য না। ঠিক আছে, এটা যদি বিক্রয়ের উদ্দেশ্যে কিনো তাহলে সেক্ষেত্রে পণ্য হতে পারে। তো আমরা যেগুলো আমরা বাকিতে কিনবো, বাকিতে যে পণ্যগুলো ক্রয় করা হবে তার জন্য যে জাবেদা দিতে হবে সেটা হচ্ছে ক্রয় জাবেদা। তারপর যে বিক্রয় জাবেদা, তো বাকিতে পণ্য বিক্রয় করা হলো, অর্থাৎ যখন আমরা বাকিতে পণ্য বিক্রয় করব, শুধুমাত্র বাকিতে, নগদে না, একমাত্র যেমন বাকি কথাটা উল্লেখ থাকবে, যেমন হাবিবের নিকট 4,000 টাকার পণ্য বিক্রয়, এই যে আমরা বাকিতে পণ্য বিক্রয় করছি, ঠিক আছে, এই বাকিতে পণ্য বিক্রয়ের জন্য যে জাবেদা দিতে হবে তাকে আমরা বিক্রয় জাবেদা বলবো। তারপর হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। যখন আমরা ক্রয় করি কোনো সমস্যার কারণে, ওই হয়তো বা পণ্যের কোনো সমস্যা হয়েছে বা পণ্য নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, বা ড্যামেজ হয়ে গেছে, এইগুলোর কারণে এই কিছু ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়। যখন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় তার জন্য যে জাবেদা করতে হয় তাকে আমরা ক্রয় ফেরত জাবেদা বলবো। এখানে বলছি ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে, ঠিক আছে। ঠিক সেমলি দেখো বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে, যখন আমরা পণ্য বিক্রয় করি তখন অনেক সময় এই কোনো কারণে পণ্য বিক্রয়, যেমন দেখো যারা নাকি ক্রয় করে, ক্রয়কৃত মাল ফেরত দিলে বিক্রয়তার কাছে এটা বিক্রয় ফেরত, আবার ক্রেতার কাছে এটা ক্রয় ফেরত, তাই না? তাহলে এই বিক্রয়কৃত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে তখন যে জাবেদা দিতে হয় তাকে আমরা বিক্রয় ফেরত জাবেদা বলবো। নগদ প্রাপ্তি জাবেদা, একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের লেনদেন ঘটে, সেখান থেকে আমরা যে লেনদেনগুলোর ফলে কারবারের টাকা আসবে, হ্যাঁ, যে লেনদেনগুলোর ফলে কারবারের টাকা উপার্জন হবে এবং মালিকানা সত্ত্বা বৃদ্ধি পাবে, ঠিক আছে, এই ধরনের লেনদেনের কারণে আমরা এই লেনদেনগুলো আমরা কোথায় লিখবো? নগদ প্রাপ্তি জাবেদা, অর্থাৎ নগদ আসবে, নগদ টাকাটা কারবারে আসবে, ঠিক আছে, অর্থাৎ মালিকানা সত্ত্বে ঢুকবে, ঠিক আছে। তো এই ধরনের এন্ট্রির জন্য আমাদের এই ধরনের এন্ট্রিগুলো আমরা কোথায় দিব? নগদ প্রাপ্তি জাবেদা দিব, ঠিক আছে। এখানে লিখছেন সকল নগদ প্রাপ্তির জন্য। আবার নগদ প্রদান জাবেদা, ঠিক আছে, এখানে সকল নগদ প্রদানের জন্য, অর্থাৎ যেগুলোর ফলে কারবার থেকে নগদ টাকা চলে যাবে, ঠিক আছে। যেমন ধরো হাবিবকে প্রদান, এই নগদ টাকা চলে গেছে, ঠিক আছে, নগদে পণ্য ক্রয়, এইটার একটা মনে করো নগদ টাকা চলে গেছে, বেতন প্রদান, এগুলো নগদ টাকা চলে যায়, এগুলোর ফলে আমাদের মানে নগদ টাকা চলে যায়। এই ধরনের এন্ট্রির জন্য আমরা এই ধরনের এন্ট্রিগুলো আমরা সব কোথায় লিখবো? নগদ প্রদান জাবেদায়। আর নগদ প্রাপ্তি জাবেদায় কি? সকল ধরনের নগদ প্রাপ্তিগুলো বসে, যেমন নগদের বিক্রয়, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এগুলো আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিখবো, ঠিক আছে। তো আমাদের এই বিশেষ জাবেদা ছিল 6 প্রকার আলোচনা করা হয়েছে। এবার আসলে প্রকৃত জাবেদা। এখানে প্রকৃত জাবেদা কি লিখছি, এটা আমাদের এই 6টা জাবেদা তোমাদের শিখতে হবে, 9, 10 এটা শিখতেই হবে, এগুলো শিখতে হবে। আর প্রকৃত জাবেদাগুলো আমরা এখন শিখবো না, এগুলো আমরা কলেজে যেয়ে শিখবো, ঠিক আছে, এগুলো আমাদের কলেজে যেয়ে শিখতে হয়। তারপর আমরা একটু বলে দিই প্রকৃত জাবেদা। যেসব লেনদেন বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় না তাকে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ যেসব লেনদেন এই 6 প্রকারের লিপিবদ্ধ হবে না সেগুলো আমরা প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। আর সেগুলো কি? ফার্স্টে সংশোধনী জাবেদা। অনেক সময় দেখা যায় কি যে লেনদেন লিপিবদ্ধ হওয়ার সময় কোনো কারণে ভুল হয়ে গেছে, যেমন আসবাবপত্র, সম্পত্তি ক্রয় করা হয়েছে, যেমন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, আমরা যদি এটা সঠিক জাবেদা রাখি যে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু এগুলো যদি আমরা ভুলক্রমে ক্রয় হিসাব বা নগদান হিসাব লিখে ফেলি এটা ভুল হয়ে যায়। এই ভুল সংশোধন করার জন্য অথবা কাটাছেঁটা হলে ভুল সংশোধন করার জন্য যে জাবেদা দিতে হয় তাকে সংশোধনী জাবেদা বলা হয়, ঠিক আছে। 2 নম্বরে আমাদের আছে সমন্বয় জাবেদা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো রেওয়ামিল, আমাদের একটা চ্যাপ্টার আছে নবম অধ্যায় রেওয়ামিল, এবং দশম একটা অধ্যায় আছে এই আর্থিক অবস্থার বিবরণী। রেওয়ামিল করার পর এবং আর্থিক বিবরণী করার পূর্বে কি বলছিল তো, রেওয়ামিল করার পর এবং আর্থিক বিবরণী করার পূর্বে যে জাবেদা দিতে হয় তাকে আমরা সমন্বয় জাবেদা বলি, ঠিক আছে। সেগুলো কি কারণে সমন্বয় জাবেদা দিতে হয়? বকেয়া বা অগ্রিম খরচ, যে কোনো বকেয়া, যেমন বকেয়া এবং অগ্রিম খরচের জন্য সমন্বয় জাবেদা দিতে হয়। প্রাপ্য বা অগ্রিম প্রাপ্ত আয়, এসব এন্ট্রির জন্য সমন্বয় জাবেদা দিতে হয়। অবশ্যই বা অবলোপন এন্ট্রির জন্য আমাদের সমন্বয় জাবেদা দিতে হয়। কুঋণ, সঞ্চিতি ইত্যাদির জন্য আমাদের সমন্বয় জাবেদা দিতে হয়। তো এই ধরনের এই এন্ট্রিগুলোর জন্য আমাদের সমন্বয় জাবেদা দিতে হয়। সেটা কি? বকেয়া বা অগ্রিম প্রাপ্ত, অগ্রিম খরচ, বকেয়া বা অগ্রিম খরচ, প্রাপ্য বা অগ্রিম প্রাপ্ত আয়, আর অবচয় বা অবলোপন, কুঋণ, সঞ্চিতি ইত্যাদির জন্য আমাদের প্রদত্ত জাবেদাকে সমন্বয় জাবেদা বলা হয়, ঠিক আছে। যেমন ধরো বকেয়া বেতন বা বেতন এখন অপরিশোধিত জাবেদা কি হবে? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, ঠিক আছে, বুঝতে পারছো। যেমন সম্পত্তিটা অবশ্যই ধরা হলে তো অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট, ঠিক আছে।
আবার দেখো যেমন ধরো এই আরো অনেক অনেক ধরনের এন্ট্রি আছে, যেমন অগ্রিম প্রাপ্ত আয়ের জন্য যেমন এরকম হবে যে কোনো অগ্রিম খরচ আমাদের যদি বলি যে এই কি বলা হয় ও ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে, ভাড়া এখন বকেয়া হয়েছে জাবাদা দিলাম, আর মনে করো আমাদের শিক্ষানবিশ সালামি অগ্রিম পাওয়া গেল, এটা জাবাদা হবে আমাদের শিক্ষানবিশ সালামি ডেবিট, অগ্রিম শিক্ষানবিশ সালামি ক্রেডিট। ঠিক আছে, এরকম প্রাপ্ত আয়গুলোর জন্য আমরা কি দেবো বলতো, এই সমন্বয় জাবাদা দিব। তো সমন্বয় জাবাদা কাকে বলে? রেওয়ামিল করার পূর্বে এবং আর্থিক অবস্থা বিবরণী করার পূর্বে যে জাবাদা প্রদত্ত হয় সেটাকে আমরা সমন্বয় জাবাদা বলবো। সমাপনী জাবাদা দেখো আমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় আমরা শিখছি, ঠিক আছে, আর উত্তোলন জিনিসটা জানি। তো মুনাফা জাতীয় আয় সবসময় ক্রেডিট আর মুনাফা জাতীয় ব্যয় সবসময় ডেবিট, কিন্তু সমাপনী জাবাদা কি, যে বছর শেষে এই মুনাফা জাতীয় আয় আর ব্যয় এবং উত্তোলন হিসাব, এই তিনটা হিসাব কি কি, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় এবং উত্তোলন, এই তিনটা হিসাব বন্ধ করার জন্য যে জাবাদা প্রদত্ত হয় তাকে আমরা সমাপনী জাবাদা বলবো। ঠিক আছে, তাহলে কি কি, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় এবং উত্তোলন। আমরা জানি সচরাচর মুনাফা জাতীয় আয়টা ক্রেডিট হয়, কিন্তু সমাপনী জাবাদায় মুনাফা জাতীয় আয়টা ডেবিট হবে। আবার মুনাফা জাতীয় ব্যয়টা সবসময় জানি আমরা ডেবিট হয়, কিন্তু সমাপনী জাবাদায় কি হবে, এটা ক্রেডিট হবে। ঠিক আছে, উত্তোলন আমরা সবসময় জানি ডেবিট হবে, এই সমাপনী জাবাদায় আমরা ক্রেডিট হবে। তো একটা এখানে সমাপনী জাবাদাতে উল্টায় যাবে, তাহলে কি মুনাফা জাতীয় আয় ক্রেডিট হবে, মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় আয় ডেবিট হবে, মুনাফা জাতীয় ব্যয় ক্রেডিট হবে, আর উত্তোলনটা ক্রেডিট হবে। তারপর হচ্ছে প্রারম্ভিক জাবাদা। বছরের শুরুতে আমাদের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ জানার জন্য যেই জাবাদা প্রদত্ত হয় তাকে আমরা প্রারম্ভিক জাবাদা বলবো। কি বলছি, বছরের শুরুতে কত টাকা সম্পদ আছে, কত টাকা দায় আছে এবং কত টাকা আমাদের এই মালিকানা সত্ত্বার পরিমাণ আছে সেটা আমরা জানার জন্য যে জাবাদা দিতে হয় তাকে আমরা কি বলবো বলতো, প্রারম্ভিক জাবাদা বলবো। ঠিক আছে, তারপর আছে অন্যান্য জাবাদায়। এইসব জাবাদার মধ্যে যতগুলো জাবাদা হলো এগুলোর মধ্যে যে জাবাদাগুলো লিপিবদ্ধ হয় না সেগুলোর জন্য যে জাবাদা দিতে হয় সেগুলো আমরা অন্যান্য জাবাদায় লিপিবদ্ধ করবো। যেমন ধরো ধারে সম্পত্তি ক্রয় বিক্রি করা হলে, প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তার জন্য, পণ্য বিতরণ করা হলে, এই ধরনের হিসাবের জন্য আমরা এই অন্যান্য জাবাদায় এইসব জাবাদাগুলো আমরা অন্যান্য জাবাদায় লিপিবদ্ধ করবো। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে এদিকে আমরা লিখছি যে অন্যান্য কিছু জাবাদা যেমন ধারে সম্পত্তি বিক্রয়, ক্রয় বিক্রয়, বার্তা প্রাপ্তি প্রদান বা পণ্য বিতরণ, এগুলোর জন্য আমরা কি দিব, অন্যান্য জাবাদা, এইগুলো আমরা অন্যান্য জাবাদা লিপিবদ্ধ করবো। তো ওকে, এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বার্তা। বার্তা খুবই ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, কারণ পণ্য ক্রয় বিক্রয় করার সময় প্রায় আমাদের ছাড় দেওয়া হয়, পণ্য বিক্রয় করার সময় প্রায় আমাদের ছাড় দেওয়া হয়, এই ছাড়টাকেই বলা হয় বার্তা। ঠিক আছে, মূলত পণ্য বিক্রয় করার জন্য যে পরিমাণ নির্ধারিত, অর্থাৎ পণ্যের যে মূল্য থাকে তার সাথে যে পরিমাণ ছাড় দেওয়া হয় সেটাকে আমরা বার্তা বলবো। তাহলে আমরা কি লিখছি যে পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে ক্রয় করা হলে যে পরিমাণ কমে ক্রয় করা হবে তাকে বার্তা বলা, অর্থাৎ যে পরিমাণটা, অর্থাৎ যে কম টাকাটা পরিমাণ কমের যে পরিমাণ কমে পণ্যটা ক্রয় করা হবে সেটাকে আমরা বার্তা বলবো। বার্তা মূলত দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বার্তা আর একটা হচ্ছে নগদ বার্তা। আবার এই কারবারি বার্তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ক্রয় বার্তা আর বিক্রয় বার্তা। আবার নগদ বার্তাকেও আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে এই প্রাপ্ত বার্তা আর প্রদত্ত বার্তা। ঠিক আছে, তো তোমাদের বইয়ে দেখো এই যে আমরা যে আলোচনা করছি, আমি একটা বইটা একটু বের করি, এই যে সুন্দর করে দেওয়া আছে এখানে, যে বার্তা এই যে সুন্দর করে দেওয়া আছে এখানে, এই কি বলা হয় জাবাদার প্রকারভেদটা এখানেও তোমাদের দেওয়া আছে, প্রথমে শুরুতেই দেওয়া আছে জাবাদার প্রকারভেদ, খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবা। আবার দেখো বার্তাটা এখানে দেওয়া আছে, বার্তা দুই প্রকার, কারবারি বার্তা, নগদ বার্তা। কারবারি বার্তা দুই প্রকার, ক্রয় বার্তা, বিক্রয় বার্তা। নগদ বার্তা দুই প্রকার, প্রদত্ত বার্তা আর প্রাপ্ত বার্তা। ঠিক আছে, তো আমরা আলোচনা করছিলাম কারবারি বার্তা। তো বিক্রয় বৃদ্ধি করার জন্য বিক্রয় মূল্যের উপর যে ছাড় দেওয়া হয় তাকে কারবারি বার্তা বলা হয়, অর্থাৎ বিক্রয়টা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ ছাড় দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো, বিক্রয় বার্তা। এই বার্তা বিক্রেতার জন্য বিক্রয় বার্তা, এই বার্তাটা বিক্রেতার জন্য বিক্রয় বার্তা, আবার ক্রেতার জন্য ক্রয় বার্তা। ঠিক আছে, তাহলে ক্রেতা বিক্রেতার কেউ এই বার্তার হিসাব রাখে না, তাহলে এই কারবারি বার্তাটা কেউ হিসাব রাখে না, ক্রেতাও রাখে না, বিক্রেতাও রাখে না, এটা শুধু পণ্য ক্রয় করার সময় মাইনাস করে দেওয়া হয়। ঠিক আছে, পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় এটা কি করে দেওয়া হয়, মাইনাস করে দেওয়া হয়। তাহলে এই বার্তা কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বার্তা, একটা হচ্ছে বিক্রয় বার্তা। তারপরে আসো পরবর্তী টপিক নগদ বার্তা। নগদ বার্তা দুই প্রকার, একটা হচ্ছে প্রদত্ত বার্তা আর হচ্ছে প্রাপ্ত বার্তা। দেনা পাওনা দ্রুত পণ্য নিষ্পত্তি করার জন্য, দেখো বাকিতে যখন পণ্য ক্রয় বিক্রয় করা হয় এটা একটা সময় থাকে, সময়, তাহলে বিক্রেতা কি করে এই দ্রুত টাকাটা আদায়ের জন্য কিছু ছাড় দেয়, নগদ ছাড় দেয়।
ক্রেতাকে কিছু ছাড় দেয়, এই ছাড়টাকে বলা হয় নগদ বার্তা। ঠিক আছে, তাহলে কি দেনা পাওনা দ্রুত পণ্য নিষ্পত্তির জন্য বিক্রেতাকে ক্রেতা যে টাকা ছাড় দেয় তাকে নগদ বার্তা বলা হয়। ঠিক আছে, নগদ বার্তা দুই প্রকার প্রদত্ত বার্তা। এই প্রদত্ত বার্তা বিক্রেতার জন্য, অর্থাৎ এই বিক্রেতার কাছে বিক্রেতা যে ছাড়টা দেয় সেটাকে বলা হয় প্রদত্ত বার্তা, আর ক্রেতার জন্য অর্থাৎ প্রাপ্ত বার্তা হচ্ছে ক্রেতার জন্য, ক্রেতা যে ছাড়টা পায় সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা। উভয় হিসাব বইতে নগদ বার্তার হিসাব রাখে। কারবারি বার্তাটা কোনো হিসাব রাখে না, কিন্তু এই নগদ বার্তাটা দুই পক্ষই অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই এটা তাদের হিসাব বইতে লিপিবদ্ধ করে। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো। তো আমাদের আজকের টপিকসগুলো এই পর্যন্তই। আমরা আরেকটা জাবেদা আছে, সেটা সাধারণ জাবেদা। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সাধারণ জাবেদা দিয়ে শুরু করব অঙ্ক। ঠিক আছে, তো সাধারণ জাবেদা অবশ্যই তোমাদের জানতে হবে। তার পূর্বে আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, কারণ তোমরা যদি লাইক না করো বা কমেন্টস না করো বা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি এই ভিডিও করাগুলো বৃথা যাবে আমার। ঠিক আছে, কারণ তোমাদের জন্য এগুলো করা হচ্ছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো।